আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরজামান ইসলাম। পদার্থবিজ্ঞান লেকচার 1 এর সেট এ এর বহু নির্বাচনী অংশের সমস্যার সমাধান ও ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো দেখি সেট এ লেকচার 1 এ কি কি প্রশ্ন ছিল। শুরুতে আসি আমরা 1 নম্বর প্রশ্নটিতে। 1 নম্বর প্রশ্নটি আছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে। সুষম ত্বরণে, তাহলে সুষম ত্বরণ মানে অবশ্যই ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না, শুরুতেও যে ত্বরণ শেষেও কি সেই ত্বরণ। সুষম ত্বরণ মানে একটা ধ্রুব, জিনিসটা বুঝতে হবে। সুষম ত্বরণ এ ধরলাম, চলমান বস্তুর যে কোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক কিরূপ। তাহলে কার সাথে চাইছে? বেগের সাথে সময়ের সম্পর্ক। তো দেখি আমরা একটা সমীকরণ v ইকুয়াল টু কি u প্লাস এটি। তো দেখো সুষম ত্বরণ, এই যে এটা কি সুষম মানে কি ধ্রুব পদ। এখন স্থির অবস্থান বলছে, তার মানে কি আদিবেগের মান হলো 0। তাহলে আমরা বলতে পারি এই যে ধ্রুব ত্বরণ বা সমত্বরণ আর এই সমানুপাতিক সমান চিহ্ন মিলে কি সমানুপাতিক, অর্থাৎ v ইজ প্রপোর্শনাল টু t। তার মানে বেগটা কি হইলো সময়ের সমানুপাতিক, যেটা আমাদের খ নম্বরে দেওয়া আছে। সুতরাং খ নম্বর হইলো এখানে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নটিতে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আছে কি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত, 72 কিলোমিটার পার আওয়ার কে যদি মিটার পার্সেন্ট করি তাহলে কত হয় 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত? তাহলে শেষ বেগের ক্ষেত্রে ফর্মুলা জানি, ত্বরণ থাকলে v ইজ ইকুয়াল টু u প্লাস এটি। তাহলে a এর মান হলো কত 1.5, t এর মান হলো কত 4 সেকেন্ড, 4 পূর্ণ কত হয় 60। এর দশমিক আছে এক ঘর আগায় নিলাম, তার মানে কত এই দুইটার গুণফল হইলো 6। আর ইউ এর মান কত ছিল 20, তাহলে 20 প্লাস 6 মানে কত 26। এই খ নাম্বার হইল সঠিক উত্তর। ওকে, এরপরে আসো 3 নাম্বার। তো 3 নাম্বারটা একটু বড় করে নিই। 3 নাম্বার প্রশ্ন দেখা যাচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় শেষ বেগের মান কত। একটা বস্তু, যে কোনো একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। ধরো এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার ক্ষেত্রে যেখানে গিয়ে তার শেষ বেগ 0 হবে, এর উপরে আর উঠতে পারবে না। শেষ বেগ 0 হওয়া মানে সেটি সর্বাধিক উচ্চতায় পৌঁছানো, তাহলে বলা যায় সর্বাধিক উচ্চতায় শেষ বেগের মান কত 0। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হইল গ। এরপরে আসি 4 নম্বর প্রশ্ন, কোন বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ সম্পূর্ণরূপে একবার ঘুরে আসলে সরণ কত হবে। তো একটা বৃত্তাকার পথ আছে যে পথের ব্যাসার্ধ কত আর। তাহলে আমি এই ধরো এখানে একটা বৃত্তাকার পথ বিবেচনা করলাম, যার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি আর। এই পথের এ বিন্দু থেকে ঘুরে সে আবার এতে ফিরে আসলো, তার মানে এখানে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যকার কোনো ন্যূনতম দূরত্ব থাকলো না, একই হয়ে গেল। তার মানে এখানে সরণের মান কত 0। আদি বিন্দু আর শেষ বিন্দুর পার্থক্য না থাকলে সরণের মান কি হয় 0। তাহলে এক্ষেত্রে সরণের মান কি 0। এই 4 নম্বরে উত্তর দেওয়া আছে ঘতে, সরণের মান 0। ওকে, এরপরে চলো 5 নম্বরটা দেখি। 5 নম্বরে আছে চলন গতি সম্পূর্ণ কণা। এই ইনফরমেশন টাইপের প্রশ্ন, এগুলা মুখস্থ করতে হবে বা ইনফরমেশন তোমাকে জানতে হবে। চলন গতি সম্পূর্ণ, চলন গতি কি, যে কোনো বস্তু যদি চলার সময় তার সকল কণার সমান সময় সমান দূরত্ব অতিক্রম ঘটায়, তখন সেই গতিটাকে বলা হয় কি চলন গতি। তাহলে সমান সময়ে সমান দূরত্ব ঘটাবে, ঠিক আছে এটা। এরপরে 2 নম্বর অপশনে বলছে তোমার যে অতিক্রান্ত দূরত্ব কি একই দিকে হয়। হ্যাঁ, একই দিকে হয়। অতিক্রান্ত দূরত্ব ভিন্ন ভিন্ন দিকে হয় না। 3 নম্বরটা ভুল, বাকি দুইটা কি সঠিক। হ্যাঁ, ক তে উত্তর দেওয়া আছে, সুতরাং ক হইল সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখি 5 নম্বর, একটা উদ্দীপকের মাধ্যমে দেওয়া আছে। দেখো উদ্দীপকটা একটু পড়ি। তো বলছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে, 54 কিলোমিটার পার আওয়ার বেগ, এটাকে যদি মিটার পার্সেন্ট করা হয় তাহলে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার্সেন্ট করার জন্য একটি শর্টকাট নিয়ম হলো 3.6 দ্বারা ভাগ করা। তাহলে দেখো 54 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করি, যার মান আসবে কত 15 মিটার পার সেকেন্ড।
15 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একজন গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারী দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারী 1 মিটার সামনে এসে থেমে গেল। পথচারী যেখানে ছিল তার থেকে 1 মিটার সামনে এসে থেমে গেছে। তাহলে 46 মিটার দূরে ছিল পথচারী, 1 মিটার সামনে এসে থেমে যাওয়া মানে কি 45 মিটার অতিক্রম করছে। তার মানে গাড়িটার বর্তমান সরণ কত? 45 মিটার। ওকে, 1 মিটার সামনে এসে থেমে গেল। গ নাম্বার প্রশ্ন বলছে গাড়িটির ত্বরণ কত ছিল? তো যখন সময় থাকে না তখন ত্বরণের যে সূত্রটি সবচেয়ে ভালো কাজ করে সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমরা যদি ত্বরণ বের করি তাহলে কি হবে? a ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। s এর মান কত বসাবো? যেটা ঝামেলা তো এটা আমি করে দিলাম। s এর মান কত? 45। হ্যাঁ, ভি এর মান কত? থেমে গেল, তার মানে কি শেষ বেগের মান কি 0। আদিতে বেগ কত ছিল? 15। তো এই মানগুলি বসাইলে মান আসবে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি মন্দন বলতো, খেয়াল রাখবা, মন্দন বললে এই মাইনাসটা কিন্তু উত্তরে থাকতো না। যেহেতু ত্বরণ বলছে তাইলে এই মাইনাসটা থাকবে। ওকে, এরপর 7 নম্বরটা দেখি। চালকের গাড়ি থামাতে কত সময় লেগেছিল? তো চালকের গাড়ি থামাতে কত সময় লেগেছে, অর্থাৎ এই 45 মিটার যেতে যে সময়টা ব্যয় করে সেই সময়টা আমার কাছে চাচ্ছে। তো আমরা একেবারে যদি সরণের সূত্র এটা লিখি, s ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার। ইউ এর মান ছিল, এখন s এর মান কত বসাবো? 45। ইউ এর মান কত? 15। এন্ড টি এর মান নির্ণয় করতে যাচ্ছি প্লাস কি হাফ। এর মান কত? এর মান এই যে সমীকরণ থেকে পাইছি 2.5। অবশ্যই এখানে মাইনাস 2.5 ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি মানগুলি দিয়ে এখন হিসাব করি তাহলে আমাদের চলে আসবে 6 সেকেন্ড, 6 সেকেন্ড। তাহলে এখনো পর্যন্ত আমরা 7টি বহুনির্বাচনী সমাধান করলাম এবং তার সাথে ব্যাখ্যা শিখলাম। আসো এবার 8 নম্বরে। গাড়িটির গতি, গাড়িটির গতি চলন গতি। গাড়িটির মন্দন করেছিল, হ্যাঁ, যেহেতু আস্তে আস্তে থেমে যায়, কোনো বস্তু থেমে গেলে তার কি হয়? মন্দন হয় বা বেগের হ্রাস হয়। তারপরে 3 নম্বরে বলতেছিল বেগ বনাম সময় লেখচিত্র মূল বিন্দুগামী হবে না। মূল বিন্দুগামী হইতে গেলে আদিতে বেগের মান কি থাকতে হয়? 0। যেহেতু আদিতে বেগের মান 0 ছিল না, আদিতে বেগের মান কত ছিল? 15 বা 45 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এটি মূল বিন্দুগামী হবে না। তাহলে আমি তারপর একটু যে গ্রাফটা তোমাদেরকে একটু করে দেখাই। দেখো, এইদিকে সময়, এইদিকে হলো তোমার বেগ। আমি এটাকে ওয়াই অক্ষ বললাম, এটাকে এক্স অক্ষ বললাম। তো শুরুতে মূল বিন্দুগামী মানে কি? মূল বিন্দু এখানে, যেখানে সময়ের মান 0, বেগের মান কি 0। বাট দেখা যাচ্ছে এই অঙ্কটাতে শুরুতে গাড়িটির বেগের মান কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার বা 15 মিটার পার সেকেন্ড। সুতরাং শুরুতে একটা বেগ ছিল। এখন তার সময় মন্দন ঘটার কারণে এইরকম একটা লেখচিত্র পাবো। মূল বিন্দুগামী হইতে গেলে এইটা এই দিক হইতে হইতো, যেহেতু এটা আমরা পাইলাম না, তার মানে এখানে 3 নম্বর অপশনটি সঠিক নয়। 1 আর 2 হলো সঠিক। সুতরাং 8-এর ক হইল সঠিক উত্তর। ওকে, চলো এরপরে আমরা 9 নম্বরটা দেখি। 9 নম্বরে বলতেছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ হলো। পর্যায়বৃত্ত গতির একটু শুনে নেই। পর্যায়বৃত্ত গতি হইতে গেলে বস্তুর গতিতে 3টি অত্যাবশ্যকীয় শর্ত থাকতে হয়। 1, যে সে তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা বিন্দুকে একই সময় পর পর অতিক্রম করে। দেখি এখন এখানে বৈশিষ্ট্যগুলো আছে কিনা। ঘড়ির কাঁটার গতি, হ্যাঁ, যেহেতু ঘড়ির কাঁটার যদি আমি সেকেন্ডের কাঁটার গতির কথা বলি, 60 সেকেন্ড পর পর সবসময় 12টাকে অতিক্রম করছে বা যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করছে, তার মানে ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি। এরপরে পৃথিবীর চারদিকে সূর্যের গতি, এটাও পর্যায়বৃত্ত গতি। পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, এটাও পর্যায়বৃত্ত গতি। তবে এটাকে বলে রৈখিক পর্যায়বৃত্ত গতি, এটা হলো বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি, আর এটা হলো উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। সুতরাং এখানে 3টি অপশনই সঠিক, অর্থাৎ 9-এর সঠিক উত্তর হইল ঘ। এরপরে 10 নম্বর। 10 নম্বর, যদি একটি বস্তু জি এর সমান মানের বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ হয় তাহলে কতক্ষণ পর ভূমিতে পতিত হবে? অর্থাৎ বস্তুটি নিক্ষেপ করার পরে আবার কখন সে ভূমিতে ফিরে আসবে, যেটাকে উড্ডয়নকাল বা পর্যায়কাল বলি। তাহলে পর্যায়কাল নির্ণয়ের সূত্রটা কি? পর্যায়কাল নির্ণয়ের সূত্র হইল টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি।
দেখো কত বেগে নিক্ষেপ করব, জি এর সমান বেগে, তার মানে এই ইউ এর মান কত, জি। তাহলে লেখা যায় 2 ইন্টু ইউ বলতে এখানে জি ডিভাইডেড বাই জি, জি কাটে দেই, তাহলে কত হয় 2 সেকেন্ড। অর্থাৎ বস্তুটি 2 সেকেন্ড পরে আবার ভূমিতে ফিরে আসবে। তাহলে সঠিক উত্তর হইল খ। এরপরে দেখো বলছে নিচের কোনটি ভেক্টর রাশি। হ্যাঁ, কাজ তো আমরা জানি স্কেলার রাশি, কারণ এর কোনো নির্দিষ্ট দিক নাই। তড়িৎ বিভব এটা স্কেলার রাশি, নির্দিষ্ট দিক নাই। তড়িৎ প্রাবল্য এটি কিন্তু ভেক্টর রাশি। ঘাত বল, বল দেখে আবার কেউ এটাকে ভেক্টর রাশি ভাবিও না, কারণ সকল বল যদিও ভেক্টর রাশি, ঘাত বলটি স্কেলার রাশি। ঘাত বলে শুধু মান বিবেচনা করা হয়। ঘাত বলের সংজ্ঞাটা এই জন্য এরকম যে খুব অল্প সময়ের জন্য যে বৃহৎ মানে বলটি প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় ঘাত বল। তো ঘাত বল কিন্তু স্কেলার রাশি, এটি ভেক্টর রাশি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ, 11 ঘ নাম্বার। এরপরে আসো মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড ও 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। তোমরা এই গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে তৃতীয় সূত্র আছে সেটা থেকে এটা সহজে করে নিতে পারো। আমরা জানি তৃতীয় সূত্র অনুসারে h is proportional to, h mean যে উচ্চতাটা নিচে পড়ে আসছে সেই উচ্চতা অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়ের কি বর্গের সমানুপাতিক। অর্থাৎ মুক্তভাবে স্থির অবস্থান থেকে কোনো পড়ন্ত বস্তুর অতিক্রান্ত উচ্চতা তার সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখো এই সমীকরণটা অনুসারে যদি আমরা একটু চিন্তা করি, প্রথম বস্তু 1 সেকেন্ডে পড়ছে, দ্বিতীয়টা 2 সেকেন্ডে, তৃতীয়টা কি 3 সেকেন্ডে, তাহলে এই অনুসারে উচ্চতাগুলো হবে গেলে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে h1 এটাকে t1 বললাম, তাহলে h1 is proportional to 1 স্কয়ার, অর্থাৎ h1 is proportional to 1। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি চিন্তা করি h2 is proportional to t2 স্কয়ার, তাহলে t2 এখানে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হয় 4, তাহলে h2 is proportional to 4। এন্ড অনুরূপভাবে h3 is proportional to 3 এর বর্গ করলে কত হবে 9। তাহলে দেখো এই যে আমরা স্বাভাবিকভাবে এগুলো বর্গ করে রেজাল্ট এখানে চেক করে নিতে পারি। 3 এর বর্গ কত 9, 2 এর বর্গ কত 4, 1 এর বর্গ কত 1। সুতরাং এই খ নাম্বার হইল সঠিক উত্তর। ওকে, এরপরে চলে আসো 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটি আমরা একটু এই দিকে একটু টানে দেখি। এই হলো 13 নম্বর, একটু জুম করে নেই তোমাদের যেন দেখতে সুবিধা হয়। ওকে, 13 নম্বর প্রশ্নে আবার দেখো একটি উদ্দীপক আছে। প্রথমে এই উদ্দীপকটার দিকে একটু দৃষ্টিপাত করি। উদ্দীপকে প্রথমে যে কাজগুলো করবা তোমরা সময়ের ঘরগুলো প্রতিটা একটু দেখে নিবা যে পার্থক্য এক আছে কিনা। বেগের ঘরেও দেখবা প্রতি ঘরে পার্থক্য একই নাকি ভিন্ন। যদি একই থাকে তার মানে সেটা হয় সমতরণ হবে, আর যদি একই না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমতরণ হবে না। দেখো এখানে সময়ের ব্যবধান এই শুরুটাতে কত আছে, শুরুতে আছে তোমার 5, শুরুতে আছে কত 5, আবার এই দুই ঘরের ব্যবধান কত 5। এবার প্রতিটা ঘরের সময়ের ব্যবধান কত করে দেওয়া আছে 5। বাট এখানে বেগের ব্যবধান দেখো, এখানে বেগের ব্যবধান কত 10, এখানে কত 10, এখানেও কত 10। তার মানে এখানে সমান ভাবে বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে ত্বরণ বা মন্দন যেটি হোক না কেন সেটা হবে কি সুষম ত্বরণ বা সুষম মন্দন। যেহেতু বৃদ্ধি পাইছে তার মানে এখানে যে ত্বরণটা হবে সেটা হবে কি সুষম ত্বরণ। আবার একটু খেয়াল করো, এখান থেকে কোনো বেগের পরিবর্তন নাই, বেগের পরিবর্তন না থাকলে সেটাকে আমরা বলি কি সমবেগ। আবার এখানে বেগের পরিবর্তন আছে তবে হ্রাস পাইছে, তাহলে এখানে কি হবে মন্দন। তাহলে এখানে কি মন্দন, এখানে কি ত্বরণ, এটা কি সমবেগ, মানে এখানে ত্বরণের মান হইল 0। তাহলে এখানে তিনটি অবস্থা দেখা, গতির প্রকৃতি দেখা যাচ্ছে। প্রথম ক্ষেত্রে হলো কি সমতরণ, পরে কি সমবেগ, তারপরে কি সমমন্দন। তো ঠিক আছে, এই ডাটার উপর এখন কি প্রশ্ন করতেছে সেটা দেখি। গাড়িটি প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে এই থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এই 20 সেকেন্ড আলোচনা করতে গিয়ে আমরা একবারে 20 সেকেন্ড করতে পারবো না, কেননা এই পর্যন্ত ছিল কি, এই পর্যন্ত ছিল তোমার সমতরণ, পরের এই অংশটা কি সমবেগ। তাহলে এই অংশের সরণ বের করব। শুরুতে এই অংশের সরণটাকে বললাম S1, এটার সরণটাকে বললাম S2। তো এই S1 কিভাবে বের করা যায় দেখো, S1 = U + V / 2 × T।
লেখচিত্র বা এই ছকের ক্ষেত্রে এই সরণ নির্ণয় সূত্রটা সবচেয়ে কার্যকর, ইফেক্টিভ এবং খুব দ্রুত হয়। তাহলে ইউ কি আদি বেগ, শুরুর বেগ কত ছিল 0, তাহলে আদি বেগের মান 0 এবং শেষ বেগের মান কত 30, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো এই 0 থেকে 30 হতে সময় লাগছে কত 15, তো এখানে কাটে দিলে কত হয় 15 15 কত 225। এর পরবর্তীতে আবার আরেকটু সরণ হইছে কয় সেকেন্ড 15 থেকে 20 মানে কি 5 সেকেন্ড, 5 সেকেন্ড কত বেগে চলছিল 30 বেগে। তাহলে এখানে আমরা সমবেগের সূত্রটা অ্যাপ্লাই করব, s2 ইকুয়াল টু কি vt, v এর মান কত 30 এন্ড t এর মান কত 5, 3 5 15 150, 150 আর 225 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে 200 আর 100 কত হয় 300, 50 আর 25 কত 75, তার মানে 375। এই যে দেখো গ নম্বর উত্তর দেওয়া আছে, তাহলে 13 সঠিক উত্তর হইল গ। ওকে, এরপরে চলো 14 নম্বর প্রশ্নটা দেখি। 14 নম্বরটা বলতেছে গাড়িটি প্রথম হতে মোট কত দূরত্ব অতিক্রম করবে। প্রথম হতে কত দূরত্ব, তাহলে এই মোট দূরত্ব অতিক্রমের জন্য আমার কয়টা ভাগ আছে। প্রথমে আমাকে এই পর্যন্ত ত্বরণ দিয়ে নির্ণয় করতে হবে, তারপরে এই অংশটা সমবেগ, তারপরে এই অংশটা মন্দন দিয়ে। তো এই অংশের সরণটা যদি বের করি, এটার নাম দিলাম S1, এটার নাম দিলাম S2, এটার নাম দিলাম S3। দেখো সমবেগের সূত্র তো সবাই জানি, বেগ ইন্টু কি সময়, তাহলে এখানে বেগের মান কত 30, কত সময় ধরে সমবেগে চলছিল 15 থেকে 30, তার মানে 15। তাহলে এখানে বেগ কত 30 আর সময় কত 15, 3 15 45, তার মানে কত হয় 450। একটু আগে তোমাদেরকে বললাম যে ছকের ক্ষেত্রে সরণ নির্ণয় যে ত্বরণ থাকে, তাহলে সরণ নির্ণয়ের জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান কত 0, ভি এর মান কত 30 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান 0 থেকে 15 পর্যন্ত, তাহলে এই হলো 15, এটা হলো 225 মিটার। ওকে, এরপরে S3টা দেখি। S3 ইজ ইকুয়াল টু, এখানে আমরা এই একই ফর্মুলা ব্যবহার করব, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এখন ইউ বলতে এই যে শুরুর বেগ, তাহলে শুরুতে বেগ কত 30, এটাকে আমরা কি বলবো ইউ, আর শেষে বেগ কত 0, তাহলে এটাকে বলবো কি ভি। তাহলে ইউ এর মান কত 30, ভি এর মান কত 0 ডিভাইডেড বাই 2, এবং সময় কত সময় লাগছে 30 সেকেন্ড সময় থেকে শুরু, শেষ কোথায় গিয়ে 40-এ, তাহলে 40 মাইনাস 30 কত 10, এখানে কত আসলো 5 3 5 15 150। তো আমি যদি 150 225 এবং এখানে কত 450 যোগ করি, তাহলে গাড়িটির মোট সরণ হবে 825 মিটার। ওকে, 14 নম্বর হইল। এরপরে আসো গাড়িটির বেগ বিশ্লেষণ করে দেখা যায় এটি স্থির অবস্থান, হ্যাঁ আদিতে বেগ ছিল, তার মানে স্থির অবস্থান থেকে প্রথমে কিভাবে চলছিল সমত্বরণে বেগ বাড়ছিল। এরপরে বলছে গাড়িটি কিছু সময় সমবেগে চলে, এই যে এই জায়গাটা কিভাবে চলছে সমবেগে, ঠিক আছে, পরে মন্দনে, এই যে এই জায়গাটা চলছিল মন্দনে। গাড়িটি শুরু থেকে শেষ পর্যন্ত না, এই একটা অংশ সমত্বরণ, পরে সমবেগ মন্দন ছিল, তাহলে এই 3 নাম্বারটি ভুল। তাহলে 15 সঠিক উত্তর হইল 1 আর 2। দেখি 1 আর 2 কই আছে, এই যে কতে আছে 15। আশা করি তোমরা এই 14 থেকে 15 মধ্যে বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে আসো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হইল তোমার 16 নাম্বার, সরি 16 নম্বর প্রশ্নটা কি বলছে দেখি। বলতেছে তোমার 90 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বুলেট একটি দেওয়ালের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পায়, বেগটা হ্রাস পায় 1/3, তাহলে কত থাকে 3 ভাগের 1 ভাগ হ্রাস পায়, তার মানে কি আর 2 ভাগ থাকে, তার মানে 2/3 থাকে। বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। দেখো এটা খুব একটা চমৎকার একটি সূত্র আছে, যে আমি এখানে একটু চিত্র আঁকে একটু দেখাই। এই একটা দেওয়াল, এর মধ্যে x1 পরিমাণ প্রবেশ করছে, করার পরে তার বেগ হয়ে গেছে v। শুরুতে বেগ ছিল কি ইউ, এই ভিটা
অবশ্যই ইউ এর সমান না কম। ধরলাম ভি ইজ ইকুয়াল টু এন ইউ, পরবর্তীতে আর কতটুকু প্রবেশ করবে এইটুকু ধরলাম x2। এটি নির্ণয়ের যে শর্ট টেকনিকটি খুবই চমৎকার। x2 ইজ ইকুয়াল টু x1, মানে শুরুটার সরণ, ইনটু n স্কোয়ার। এনটা কি বললাম, যে প্রথম অংশ প্রবেশ করার পরের যে বেগটা সেটা আদি বেগের কত গুণ, সেটাকে n বোঝাচ্ছি, ডিভাইডেড বাই 1 মাইনাস n স্কোয়ার। এখানে 1 মাইনাস n স্কোয়ার বা n স্কোয়ার মাইনাস 1ও লিখতে পারো চাইলে, কিন্তু শুধু প্লাস মাইনাসে পরিবর্তন হবে। আচ্ছা থামো, আমি এটাকে একটু n স্কোয়ার, এটাকে লিখে দিলাম n স্কোয়ার মাইনাস 1। তো x1 এর মান কত ছিল, এই যেটা শুরুর সরণ 10 সেন্টিমিটার, তাহলে x1 এর মান 10, n এর মান কত বলছে 1/3 হ্রাস পায়, মানে 1/3 অংশ হ্রাস পায়, তাহলে থাকে কত 2/3 অংশ, এইটার নাম হইলো n। কেউ ভুল করে আবার যেটা হ্রাস পায় সেটাকে n বলিও না, যেটা থাকে অবশিষ্ট সেটার নাম হইলো n। তাহলে n ইকুয়াল টু কত 2/3, তাহলে 2/3 এর যদি স্কোয়ার করি, n স্কোয়ার মানে কি, n স্কোয়ার মানে কি 2/3 এর স্কোয়ার, তাহলে 2/3 এর স্কোয়ার হলে 2 2 4 3 3 কত 9, তাহলে এখানে কত লেখা যায় 4/9, নিচে থাকলো কি 4/9 মাইনাস 1। এখন দেখো এটা যদি লসাগু করি তাহলে এখানে কত 4 মাইনাস 9 মানে মাইনাস 5/9, এটা ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস 5/9। তাহলে এটা যদি একটু উল্টায় দেই, এখানে থাকলো কত 10, 4/9 ইন্টু কত 9/5, 9 9 কাটে যায়, এখানে 4 10 40, 5 10 40, তার মানে কত 8 সেন্টিমিটার। মাইনাস, আমরা শুধু মান বিবেচনা করব, মাইনাস দিয়ে কোনো টেনশন করার দরকার নাই। যদি কেউ মাইনাসটা নিয়ে টেনশন করো তাহলে এখানে প্রথমে যেভাবে লিখছিলাম 1 মাইনাস n স্কয়ার, এভাবে ফর্মুলাটা লিখবা, তাহলে আর মাইনাস আসবে না। তাহলে আমরা কত পাইলাম, পরবর্তী কত অংশ যাবে 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার। দেখো একটু ব্যাখ্যা করলাম, এই জন্য সময় লাগছে। তুমি যখন এই সূত্রটা জানা থাকবে তখন তুমি খুব চটপট করতে পারবা। আমি সূত্রটা তোমাদেরকে একটু আরেকবার লিখে দিচ্ছি। কিছু দূর প্রবেশ করার পরে বেগ এত গুণ হয়, এত গুণ হ্রাস পায়, সেক্ষেত্রে তোমরা খুব শর্ট একটি নিয়ম দিয়ে পরবর্তী কতটা যাবে সেটা নির্ণয় করতে পারো। x2 ইজ ইকুয়াল টু x1, মানে প্রথম অংশে যেটা প্রবেশ করছিল n স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস n স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে পরবর্তী কতটা যাবে সেটা তোমরা নির্ণয় করে নিতে পারবা। ওকে, এরপরে আসো 17 নম্বর। 17 নম্বরটা কি বলছে, 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের, তার মানে একটি বৃত্তাকার পথ আছে, এই পথের ব্যাসার্ধ কত 2 মিটার। 1/4 বা 4 এর 1 বার পূর্ণ ঘূর্ণন, তার মানে এটা যদি আমরা দেখি এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.25, এতবার পূর্ণ ঘূর্ণন। 1.25 মানে কি একটি পূর্ণ ঘূর্ণন দিয়ে তারপরে আরো কি করছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই দেখো, ধরো এখান থেকে তুমি একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে এখানে আসছো, হয়ে গেল 1, তারপরে কি 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এইটা হইলো 4 ভাগের 1 ভাগ, আমি যেভাবে কাটে দেই, তাহলে এইটা 1 ভাগ, এইটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। তাহলে একটা বৃত্তে মূলত কয়টা খণ্ড করলাম, 4টা। তাহলে এই একটা পূর্ণ ঘূর্ণন, এই 1 হইলো, আবার 4 ভাগের 1 ভাগ, তার মানে কি এইখানে আসছি। তাহলে এটা হইলো আমার আদি বিন্দু, এটা হইলো আমার শেষ বিন্দু। তাহলে সরণ কি, আদি বিন্দু আর শেষ বিন্দু ন্যূনতম দূরত্বটাই সরণ, আর ন্যূনতম দূরত্ব সর্বদা কি হয়, সরলরেখা। তাহলে এই হইলো এটা সরণ। এই বৃত্তের ব্যাসার্ধ কত বলছিল 2 মিটার, তাহলে কেন্দ্র থেকে পরিধি এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও কত 2 মিটার। তাহলে দেখো এটাও 2, এটাও 2, তাহলে এটার মান কত হবে, পিথাগোরাস ফেললেই হয়ে যায়। তাহলে এটা হইলো অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো অতিভুজ ইকুয়াল টু একবার যে লিখে দেই √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় 2√2। 2√2 কোথায় আছে, এই যে কতে। তাহলে 17 ক হইল সঠিক উত্তর। ওকে, এরপরে চলো আমরা 18 নম্বর প্রশ্নটি দেখি। 18 নম্বর প্রশ্নটি কি বলছে, একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে একটা বস্তু ধরো এ অবস্থান থেকে চলা শুরু করছে,
এই ধরো এই অবস্থান থেকে চলা শুরু করছে, কয় মিটার গেছে? 10 মিটার। 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে তাহলে বিতে গেছিল, সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে আসলো। আমি বোঝানোর সুবিধার্থে একটু উপর দিয়ে নিয়ে আসলাম, 4 মিটার ফিরে আসলো। তাহলে এটা হলো তার শেষ বিন্দু, এটা হলো কি আদি বিন্দু। শেষ বিন্দু আর আদি বিন্দু ন্যূনতম দূরত্ব কত থাকলো? 6 মিটার। তাহলে এই 6 হলো কি তার সরণ, আর মোট চলাচল করলো কত? 10 যোগ 4। তাহলে মোট চলাচল যে পথটা করে সেটার নাম হলো কি দূরত্ব। তাহলে এখানে দূরত্ব কত? 14 মিটার। ওকে, এখন আমাকে বলছে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পার্থক্য মানে এখানে বিয়োগফল। তাহলে দূরত্ব হলো 14, সরণ হলো কত? 6। তাহলে 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8। এই হলো 8। তাহলে 18 গ হলো সঠিক উত্তর। এরপরে কি বলতেছে 19 নাম্বার, 4 মিটার পার সেকেন্ড বেগে বাসা থেকে বাজারে গিয়ে কত বেগে গেছে চলা শুরু করছিল? 4 মিটার পার সেকেন্ড বেগে বাসা থেকে বাজারে গিয়ে আবার 6 মিটার পার সেকেন্ড বেগে বাসায় ফিরে আসলে গড় দ্রুতি নির্ণয় করো। দেখো, গড় দ্রুতি নির্ণয়ের জন্য আমরা দুইটা সূত্র জানি, মোট দূরত্ব ডিভাইডেড বাই কি? মোট সময়। আরেকটা গড় দ্রুতি নির্ণয় সূত্র জানি, v ইকুয়াল টু কি? আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই কি? 2। তো আমাদেরকে মনে রাখতে হবে গড় দ্রুতি নির্ণয়ের এই সূত্রটি তখনই প্রযোজ্য যখন আদি বেগ ও শেষ বেগের দিক একই হয়। যেহেতু বাসা থেকে বাজারে গেছে, আবার বাজার থেকে বিপরীত দিকে বাসায় আসছে, সুতরাং এখানে আদি বেগ আর শেষ বেগের দিক ভিন্ন হওয়ার কারণে গড় দ্রুতি নির্ণয়ের এই ফর্মুলাটি দেওয়া যাবে না। কোন ফর্মুলাটি দিব? এইটা। তো এইটা দিয়ে করলে অনেক লেন্থি হবে। এটা করার একটা এমসিকিউ করার একটা শর্টকাট সূত্র আছে, সেটা হলো এরকম যে গড় দ্রুতি ইকুয়াল টু কি? যেই দ্রুতি গেছে আরেক দ্রুতি আসছে, এই দ্রুতি দ্বয়ের গুণফল। অর্থাৎ এটাকে যদি আমি বলি v1, এটাকে বলি v2, তাহলে উপরে হবে কি? দ্রুতি দ্বয়ের গুণফল, নিচে হবে দ্রুতি দ্বয়ের যোগফল, এর সাথে গুণন করে দিতে হবে 2। আরেকবার বলি, এভাবে গড় দ্রুতি, এইসব প্রশ্নের গড় দ্রুতি নির্ণয়ের শর্টকাট ফর্মুলাটা কি? দ্রুতি দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই দ্রুতি দ্বয়ের যোগফল, তার সাথে গুণ করতে হবে কত? 2। দেখো এখন এই v1 এর মান কত? 4, আর v2 এর মান কত? 6। 4 আর 6 গুণ করলে কত হয়? 24। 24 এর সাথে দ্বিগুণ করলে কত হয়? 48। তাহলে এদের গুণফল কত? 48। আবার 4 আর 6 যোগ করলে কত হয়? 10। তাহলে 48 ভাগ 10 মানে কি? 4.8। কত দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে 19 এর খ নাম্বার হলো সঠিক উত্তর। এরপরে আসো 20 নাম্বার, স্থির অবস্থা। স্থির অবস্থা বলছে, তাহলে এখানে আদি বেগের মান কত? 0 হতে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, এখানে যেহেতু সমানুপাতিক দিছে, এই ধ্রুবকটাকে ওঠায় নাই, তার মানে এটা ঠিক হয়নি, এটা প্রথমেই ভুল হয়ে গেল। আবার সমানুপাতিক দিছে, ধ্রুবক ওঠায় নাই, কারণ ধ্রুবক আর সমান চিহ্ন এই দুইজনে মিলে হয় সমানুপাতিক। যেহেতু এখানে ধ্রুবক পদটি ওঠায় নাই, তার মানে এটাও সঠিক হবে না, এটা দেখারই আমাদের প্রয়োজন নেই। এখন আসো এই দুইটার মাঝে, তো চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা এটার ক্ষেত্রে যদি দেখি, এটা একটু চেক করি, তাহলে আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়াল টু কি? u স্কয়ার প্লাস 2as। এন্ড আদি বেগ যদি 0 হয়, যদি স্থির অবস্থা, তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি? 2as। সুতরাং v এই দুইটা ধ্রুবক আর সমান মিলে আমরা কি বলতে পারি? v স্কয়ার ইজ প্রপোর্শনাল টু s। সুতরাং v ইজ প্রপোর্শনাল টু √s। হ্যাঁ, এটাই আমার দেখো এখানে আছে, সুতরাং আমি এটাকেই সঠিক উত্তর। পরেরটা চেক করার দরকার নেই, যেহেতু এটা সঠিক, আশা করা যায় এটা সঠিক হবে না। তারপর কেউ চাইলে একটু চেক করে দেখতে পারো। তাহলে সঠিক উত্তর কি? 20 এর খ নাম্বার। ব্যাখ্যা ছিল সেটা দেওয়া হলো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।